কেমন আছেন তারেক ভাই? জি, ভালো আছি। তো আসতে কোনো অসুবিধা হয়নি তো রাস্তায়? না, একদম। তো এমনি ভালোই চলছে এখন? হ্যাঁ, আমার যা ব্যস্ত কাজ আছেন। তাই নিয়েই ব্যস্ততা, এবং কাজকে আমি তো খুব এনজয় করি। সেই জন্য। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ সম্পাদকীয়তে। আজকে আমাদের সঙ্গে আছেন আপনাদের সবার অত্যন্ত পরিচিত প্রিয় মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা ও নির্দেশক তারিক আনাম খান। তারিক ভাই, আজকে আপনার সাথে আমরা কিছুটা কথা বলবো। দর্শকদের জন্য আপনার কিছু কথা আমরা জানার চেষ্টা করব, আপনার কাছ থেকে সরাসরি শোনার চেষ্টা করব। দেখা যাক, আমিও মানে আমার কথা তো অনেক বলা হয়ে গেছে। হ্যাঁ, তারপরেও দর্শক জানতে চায়, সেই জন্য একটু পেছন থেকে শুরু করি। আপনার ছোটবেলার কথা একটু যদি জানতে চাই। আপনার জন্ম কি ঢাকাতেই? না, আমার জন্ম সাতক্ষীরায়, আচ্ছা। এবং আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এরকম একটা প্রকৃতির পরিবেশে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, কারণ আমরা একেবারে প্রকৃতির মধ্যে বেড়ে ওঠা। আচ্ছা আচ্ছা। একেবারেই বলতে গেলে গ্রামে। আমার সাতক্ষীরার রসুলপুর গ্রামের আমাদের পরিবারটা খুব বর্ধিষ্ণু পরিবার, খাঁ ফ্যামিলি বলতে, খান না, আচ্ছা। খাঁ। আরও একটা তথ্য আপনাকে জানিয়ে রাখি, আমার পরিবার, এটা আমি খুব অথেন্টিকভাবে শুনেছি, যে রবীন্দ্রনাথের যে বংশ থেকে যারা আলাদা হয়ে পরে মুসলমান হয়েছিলেন, যাদের একেবারে পীর আলীর বংশ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি কিন্তু সেই বংশের আচ্ছা। ছেলে। যদিও এটা এমন প্রকাশ করার কিছু নেই, কারণ রবীন্দ্রনাথ এত বড়, তো তাতে কিছু করার নেই। আমি একেবারে গ্রামের পরিবেশে, যাতে বলে মাঠ, পাখি, আম গাছ, আচ্ছা। তারপরে পুকুর, প্রাইমারি স্কুল, খেলা, এগুলো নিয়ে বড় হয়। কিন্তু ওই গ্রামের মধ্যেই আসলে মুর্শিদ ভাই, ওই যে সবাই মিলে তখন হয় না, গান গাওয়া, কবিতা আবৃত্তি করা, আর নাট্যাংশ করা, এগুলো আমার পরিবারের মধ্যে ছিল। আচ্ছা। তারপরে আমি সাতক্ষীরা শহরে চলে আসি। আমার বাবা খুব সাধারণ চাকরিজীবী ছিলেন। তো সাতক্ষীরা এসে ওই সময়তেই কি করে জানি ওই নাটক বা পারফরমেন্স বা কবিতা আবৃত্তি, এগুলোর একটা ঝোঁক, আগ্রহ ঢুকে গিয়েছিল। সেই আমার স্কুলে চাচা পড়াশোনা কিন্তু করেন? আবার খুব বড় ইয়ে ছিলেন, মানে বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম দিককার অভিনেতা নুরুল আনাম খান, আচ্ছা, আচ্ছা। মারা গেছেন অনেক আগেই, সেই 64 সালে মারা গেছেন। তো ওই যে চাচা বাবা, এদের যে উৎসাহ ছিল, সেইগুলো খুব একটা বেশ আমাকে এই কবিতা আবৃত্তি, গান শোনা, এগুলোর মধ্যে খুব উৎসাহ দিয়েছে। আচ্ছা বিশেষ করে আমরা ছোটবেলাতেই আকাশবাণী কলকাতার নাটক ভীষণ শুনতাম। আচ্ছা। সেখানে সৌম্যমিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নির্মল মুখোপাধ্যায়, মাধবী, এদের প্রচুর নাটক আমরা শুনতাম। মানে ওইটাই বলা যায় যে এক ধরনের উদ্বুদ্ধ বলেন বা ভালো লাগার জায়গাটা তৈরি বলেন, সেখান থেকেই হয়েছে আর কি। প্রথম অভিনয় করলেন কবে? সেটা কি স্কুলে পড়ার সময়? স্কুলে পড়ার সময়। আচ্ছা। স্কুলে পড়ার সময় এটা ছিল হচ্ছে মহেন্দ্রগুপ্তের টিপু সুলতান নাটক। আচ্ছা আচ্ছা। কিন্তু একটা জিনিস বলে নেওয়া ভালো, নাটকের পিছনে প্রথম থেকেই ওই যে সামাজিক যে কারণগুলো, এগুলো সবসময় কি করে জানি, বোধহয় আমার পরিবার একটু আধুনিক প্রগতিশীল পরিবার ছিল বলেই, যেমন ধরুন আমাদের পড়াশোনা চর্চাটা খুব ভালো ছিল। আপনার সেই সময়ে, সেই আমরা যখন কিশোর, সেই সময় আমরা দেশ পত্রিকা পড়ি, নবকল্লোল, প্রসাদ, উল্টোরথ, সব, যেহেতু সাতক্ষীরা খুব ক্লোজ বর্ডার কলকাতার, এই পত্রিকাগুলো আসতো। আচ্ছা। ভারতীয় অনেক বাঙালি উপন্যাস, বঙ্কিমচন্দ্র পড়া, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়া, নজরুল পড়া, রবীন্দ্রনাথ পড়া, যতটুকু বুঝি ততটুকু ভাবেই পড়ার চেষ্টা করেছি, এবং হয়তো বয়োজ্যেষ্ঠদের সঙ্গে একটু আলোচনা করেছি। এইভাবেই গড়ে ওঠা, বেড়ে ওঠা আর কি। আচ্ছা। তারপরে ঢাকায় আসলেন কবে? ওই নাটকটার কথা বলেন, ওই নাটকটা ছিল টিপু সুলতান, আচ্ছা। মহেন্দ্রগুপ্তের লেখা। ওইখানে পেশোয়া বাজিরাও বলে একটা ক্যারেক্টার ছিল। তো আমার এইটুকু মনে আছে যে আমি সে সময় নাটক হতো মানে কি, ওই একটা সিন হলো, আবার পর্দা পড়তো, হ্যাঁ, আবার একটা সিনের জন্য তৈরি হতো, এরকম ভাবে ছিল, প্রম্পট হতো। তা আমরা ভাবতাম ওইটাই নিয়ম আর কি, নতুন থিয়েটারের ব্যাপারটা তখন আসেনি। তো সেই সময়
ওই করতে করতে অনেকক্ষণ, স্কুলের তো অনেকক্ষণ টাইম লেগে গেছে, প্রায় রাত অনেক হয়ে গেছে। তো আমি যখন এলাম মঞ্চের মধ্যে, আমার খুব একটা তলোয়ার নিয়ে এরকম ভাবে একটা দাঁড়ানোর ভঙ্গি ছিল এবং পুরো দর্শক মনে হলো খুব জেগে গেল এবং তালি পেলাম। আপনি প্রথম- লম্বা চওড়া ছিলেন তখন। তখন তো আর লম্বা চড়া অতটা না, ক্লাস তখন বোধহয় 7-8 এরকম হবে পড়ি আর কি। তো তারপর দিন আমাকে হেডমাস্টার সাহেব খুব আমার প্রশংসা করলেন, ডেকে নিয়ে বললেন, ওনার একটা বিশেষ বলার ভঙ্গি ছিল আর কি। বললেন না খুব ভালো করেছো, কিন্তু আবার দেখো পড়াশোনা যেন নষ্ট করো না তুমি। আবার পড়াশোনা হলো এক, বাকিগুলো সব শূন্য। একটা যদি জোর হয়, পাশে যদি তুমি শূন্য লাগাও অনেক যত বেশি, শূন্য লাগাও, অনেক যত শূন্য লাগাও তত ভালো হবে। ওইটা খুব উদ্বুদ্ধ করেছিল, অনুপ্রেরণা দিয়েছিল পুরো ব্যাপারটাকে। তো ঢাকায় আসা হলো কবে তারপর? ঢাকায় স্বাধীনতার পরেই, এমনিতে 1971 মুক্তিযুদ্ধের সময় 9 নম্বর সেক্টরে যত ক্যাম্প আছে, এমনকি রিফিউজিদের মধ্যেও, রিফিউজি ক্যাম্প যেগুলো ছিল, মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল, সেখানে কিন্তু আমরা নাটক করতাম। আচ্ছা, আমি তো মুক্তিযুদ্ধে গিয়েছিলাম 9 নম্বর সেক্টরে। তো সমস্ত ক্যাম্পেই আমরা এই মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধকরণের জন্য ওই যা নিজেরা পারি লেখা, নিজেরা যতটুকু গণসঙ্গীত পারি সেইটুকু পুরো ক্যাম্পে ক্যাম্পে ঘুরে ইয়ে করা। 1971 সালে আমার মেজ বোনের স্বামী মারা যান বিশেষ সময় আর কি। উনি তৎকালীন রেডিও পাকিস্তান রংপুরের আপনার প্রোগ্রাম অর্গানাইজার ছিলেন। তো তারা কি পাকিস্তান আর্মি মেরে ফেলে, তো আমার বোন একা হয়ে যায়। সেই জন্য বলছি কি করে আমার ঢাকা আসা হলো। তো তখন আপনার ওই বোন একা, ওকে তো 2টা বাচ্চা, ঢাকায় থাকতে হবে। ঢাকায় চাকরি পেল তৎকালীন বাংলাদেশ বেতারে সে সময়, সেই 72-এর সময়। তো তখন বাড়ির জ্যেষ্ঠ সন্তান হিসেবে আমার বোনের পাশে থাকাটা খুব জরুরি হয়ে গেল। এই সুবাদেই ঢাকায় আসা, প্লাস পড়াশোনা করতে পারবো ঢাকাতে, এরকম ভাবে ঢাকায় আসা। এবং তারপরে নাটককে একেবারে প্রফেশনালি নেবেন, এই না, ধরনের একেবারে- সিদ্ধান্তটা একেবারে একেবারে ভাবনা ছিল প্রফেশনালি না। নিয়ে আমাদের এখানে সম্ভব না। না। না, কিন্তু নাটককে একেবারে আপনি মানে মন প্রাণ দিয়ে আপনার নাটকই হবে আপনার ধ্যান জ্ঞান, মানে অভিনয় যদি বলি সেই অর্থে। আমরা সেই সময় প্রথমে তো মঞ্চ নাটকই হ্যাঁ, শুরু। মঞ্চ নাটকই শুরু। 73 সালে আপনার ওই মহিলা সমিতির মঞ্চে, ব্রিটিশ কাউন্সিলে, সেই সময় আমরা নাটক করা শুরু করলাম। তখন সকালেও নাটক হতো, তখন তারা 11টার সময় নাটক হতো, বিশেষ করে ছুটির দিনে। হ্যাঁ। প্রচুর লোক হতো এই নাটক দেখতে, কেননা তখন সন্ধ্যার পরে ঢাকা শহর একটু নিরাপত্তা একটু ঝামেলা ছিল, স্বাধীনতা পরবর্তী তো। তো ওইটাও এক ধরনের পাগলামি বলতে পারেন, এক ধরনের মানে অদ্ভুত ভালো লাগা, একটা ঘোর করা, ভালোবাসতাম ব্যাপারটাকে। এরপরে আপনার ওই নাটকের সঙ্গে খুব ভালো সংশ্লিষ্ট হলাম। তারপর সেই সময় তো খুব সমস্ত কিছু দিয়ে বাংলাদেশের টার্মোয়েল পিরিয়ড, তো হতাশা ছিল, কাজকর্ম কি করব, অর্থনৈতিক দুরবস্থা, সমস্ত কিছু মিলিয়ে। তো 76 সালের দিকে তখন পুনা ফিল্ম ইনস্টিটিউট এবং দিল্লি ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে আপনার বৃত্তির জন্য হচ্ছে, আপনি তো নিশ্চয়ই জানেন। তো শেষে অনেকে যাওয়া শুরু করেছে, বিশেষ করে পুনা ফিল্ম ইনস্টিটিউটে। তো আমার কিন্তু প্রথম লক্ষ্য ছিল যে ফিল্মের অ্যাক্টিং শিখবো অথবা ফিল্মের কোনো কিছু করবো আর কি। তো এখানে যারা ছিলেন সিনিয়র টিনিয়র, যেমন সৈয়দ হাসান ইমাম, উনি বললেন যে তুমি তো থিয়েটারের লোক, তুমি কেন ফিল্মে যাবে? ফিল্মের যারা করে তারা ফিল্ম সোসাইটির আন্দোলন করে, ফিল্মের সঙ্গে অনেকদিন ধরে থাকে, গেট ইনস্টিটিউট, আলিয়াস ফ্রান্সেস, অমুক তমুক একটার সঙ্গে সব ছবি টবি দেখে, ডিসকাস করে। তোমার তো ওই ধরনের ব্যাকগ্রাউন্ড তো নাই, তোমার উৎসাহ আছে ঠিক আছে, তো তুমি থিয়েটারে কেন ট্রাই করো? তখন ওই 76 সালে বললেন যে তুমি যদি কিছু শিখতে চাও তাহলে দিল্লি ন্যাশনাল স্কুল অফ ড্রামায় যাও, ওখানে ইব্রাহিম আল কাজী আছেন, তিনি আসলে ভালো শেখাতে পারেন। তো চলে গেলাম। আর আই থিঙ্ক মুর্শিদ ভাই, আই টুক এ রিয়েলি রাইট ডিসিশন, বিকজ এটা শুধুমাত্র থিয়েটার ট্রেনিংটা না, এটা আসলে পুরো ভিশনটা খুলে দেয়। মনে হয় যেন পৃথিবীটার সামনে আসতে পারি, আপনি অনেক কিছু কনফ্রন্ট করতে পারেন, সাহস যোগায়। এই তারপরে তো সিরিয়াসলি তারপরে ফিরে এসে আপনি সিরিয়াসলি প্রথমে আপনি তো প্রথমে ছবিতেই কিন্তু কাজ করবো ভেবেছিলাম। আচ্ছা, এবং না, মঞ্চ নাটক শুরু হলো আপনার তো আমি তারপরে এসেই আমরা ফিরে এলাম তো 79 সালে। তারপরে এসেই মঞ্চ নাটকের বিশেষ করে ওয়ার্কশপ করা, প্রোডাকশন করা। পরে আমি 80 সালের শেষের দিকে থিয়েটার নাট্যগোষ্ঠীতে যোগ দিই, আব্দুল্লাহ মামুন। ছবি মনে হয় আপনার করা হলো প্রথম শুরু। ছবি প্রথম, কিন্তু প্রথম ছবি শুরু করেছিলাম আমি লাল সবুজের পালা, সৈয়দ হাসান। লাল সবুজের পালা, রাইট। তারপরে শুরু করলাম আমি সালাউদ্দিন জাকির গুড্ডি। লাল সবুজের পালা আপনার হ্যাঁ, প্রথম প্রথম ছবি, রাইট। সেইভাবেই শুরু আর কি।
তারপরে তো নাট্যকেন্দ্রের প্রতিষ্ঠা। তো তারপরে আমরা সেগুলো জানবো। আপনার মঞ্চ নাটকের কথা কিছু শুনি। প্রথমে আপনি ওথেলোর ভূমিকা অভিনয় করেছিলেন বলছিলেন। এটি খুবই একজন যে কোনো অভিনেতার জন্য এটি সৌভাগ্যের ব্যাপার। সত্যি সৌভাগ্যের ব্যাপার। তো এবং আমি খুব আরো মানে নিজেকে সৌভাগ্যবান মনে করি যে অ্যাকচুয়ালি কোনো অ্যাক্টরের একটা শুরু যদি কোনো ক্লাসিক্যাল কিছু দিয়ে শুরু হয়, ধ্রুপদী কোনো কিছু, তাহলে সেটা খুবই সৌভাগ্যের একটি বিষয়। তো তারপরে আপনি আপনাদের নিজেদের নাটকের দল গঠন করলেন 1990 সালে সম্ভবত নাট্যকেন্দ্র। 1990 সালের 11ই অক্টোবর আমরা নতুন করে নাটকের দল করি। প্রায় তার আগে আপনার বছর থিয়েটারের সঙ্গে টানা কাজ করেছি। এর মাঝখানে আমরা এনএসডি থেকে যারা পাশ করে এসেছি তারা একটা নিজস্ব কাজ করার চেষ্টা করেছিলাম, সেটা একটা ঢাকা পদাতিকের সঙ্গে মিলে হয়েছিল। তারপর নিজেরা আরো একবার চেষ্টা করেছিলাম যে প্রফেশনাল থিয়েটার করা যায় কিনা, এবং সেই হিসেবে আমি একটা অ্যাডাপ্ট করি, মানে রূপান্তর করি মলিয়েরের কঞ্জুস নাটকটা। সেটা নাট্যদল বলে একটি সংগঠন করি, সেই সংগঠন থেকে আমরা এই নাটকটি করি আলিয়াস ফ্রান্সিসের সহযোগিতায়। তারপরে এইভাবেই চলছিল, ওটা ঠিক দাঁড়ায়নি। তখন ঠিক থিয়েটার গ্রুপের সঙ্গে কোনো রকম ওই জাতীয় কোনো বিরোধ না, কিন্তু আমার মনে হয়েছিল যে আমি যেভাবে থিয়েটারটা করতে চাই ঠিক সেভাবে হয়তো করতে পারছি না। এরকম একটা ভাবনা থেকে তখন বেরিয়ে এসে নতুন দলটা করা, বিশেষ করে নতুন ছেলে মেয়েদের সুযোগ দেওয়া, প্রশিক্ষণ দেওয়া। তখন আমরা প্রথম ওই 90 সালে 11ই অক্টোবর নাট্যকেন্দ্র করি এবং প্রথম নাটক করি মলিয়েরের বিচ্ছু। খুবই জনপ্রিয় হয়েছিল। হ্যাঁ, খুবই জনপ্রিয় হয়েছিল কমেডি। কিন্তু আমরা জনপ্রিয়তার দিকেই শুধু থাকিনি, আবার পরবর্তীতে চলে গেলাম তুগলকের মতো, সুলতান মোহাম্মদ বিন তুগলকের জীবনী নিয়ে তুগলকের মতো এরকম কঠিন একটি নাটক। আমাদের ইয়ে ছিল একটু একই ধারার নাটক না করে অন্যভাবে। অথবা আপনারা করেছেন আরো চরিতামিত করেছি পরে আরজ আলী মাতুব্বরের কাহিনী নিয়ে, মাসুম রেজা লেখা। তো এই ধরনের বিভিন্ন ধরনের নাটক আপনি করেছেন। তো মঞ্চ নাটকের অভিজ্ঞতা কি আপনার, মানে একজন মঞ্চ অভিনেতা হিসেবে আপনার কি মনে হয় মঞ্চটাই তো একজন অভিনেতার জন্য একেবারে? আমার মনে হয় মুর্শিদ ভাই, আসলে মানে অভিনেতার জন্য মঞ্চ হচ্ছে সবচাইতে প্রকৃষ্ট একটি মাধ্যম। এর পাশাপাশি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমি বলবো যে আমাদের এখানে তো এরকম শেখার প্রতিষ্ঠান খুব কম, বিশেষ করে অভিনয়। মঞ্চ নাটকটা করলে অভিনেতার একটা বড় জায়গা তৈরি হয়, নিয়মিত প্রশিক্ষণ নিয়ে নিয়মিতভাবে নাটকের সঙ্গে মহড়া করে এবং দর্শকের সঙ্গে সরাসরি প্রতিক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়াটা, এটি একটি কারণ যেটা অভিনেতাকে তৈরি করে আসলে। আর এটি যখন শুরু হয় মঞ্চ নাটক, আপনি নিশ্চয়ই জানেন প্রক্রিয়াটাই এমন যে আসলে অভিনেতা ছাড়া আর কিছুই নাই, ডিরেক্টর পেছনেই থাকে। ফিল্মে যেমন আপনি একটা ইচ্ছা মতো কাট দিতে পারেন, আপনি কারোটা ক্লোজ আপে নিলেন কি নিলেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু মঞ্চ নাটকে অভিনেতার উপরই দর্শক কোনো সময় ক্লোজ আপ নিজের ইচ্ছা মতো নির্ধারণ করে নেয়। এবং আরেকটা সুযোগ মঞ্চে, যেটা যে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়া। অবশ্যই একটা প্রদর্শনী থেকে আরেকটা প্রদর্শনীতে আপনার যে ত্রুটিগুলো ছিল সেগুলো আপনি আইডেন্টিফাই করে আবার সেটাকে ইমপ্রুভ করতে পারছেন, এবং আমি অন্য মাধ্যমে। হ্যাঁ, সে তো বটে। এবং আমি বিশেষ করে আমার দলে যেটা চেষ্টা করেছি যে একটি নাটক করলাম শুধুমাত্র করেই যাচ্ছি তা না, আমরা প্রত্যেক দিন প্রত্যেক শোর আগে না হলেও প্রায় 2 দিন রিহার্সাল করতাম এবং আমরা পরিবর্তন করতাম নিজেদের মতো করে, যে নতুন করে ভাবনায় চরিত্রটার যে ছোট ছোট ডিটেলগুলো থাকে, এই কাজগুলো কি করে আরো সমৃদ্ধ করা যায়, আরো ভিতরে পৌঁছানো যায় চরিত্রের, নাটকের গূঢ় অর্থে, সেই চেষ্টাটা ছিল, যার ফলে খুব একটা ভাইব্রেন্ট একটা ব্যাপার থাকে স্টেজের মধ্যে, সেটা বেশ কাজে দেয়। তো আপনি তো এই ব্যস্ততার মধ্যে, এখন তো আপনার নানাবিধ ব্যস্ততা, আপনার ব্যবসা আছে, আপনার অভিনয়, টেলিভিশন, চলচ্চিত্র সবকিছুতেই অভিনয় করছেন, কিন্তু মঞ্চটা আপনি ছাড়েননি, এখনো মঞ্চটাকে ধরে রেখেছেন। এই মুহূর্তে মঞ্চে কি কাজ করছেন? এই মুহূর্তে মানে আমাদের এই সামনের অক্টোবরে আমাদের দলের 25 বছর পূর্তি হবে, তো এই হিসেবে আমি 2টো নাটক মঞ্চে আনছি। দুটোই খুবই নিরীক্ষাধর্মী নাটক। দুটো হচ্ছে মিশরীয় নাট্য
নাট্যকারের নাটকের অনুবাদ। একটি হচ্ছে আলফ্রেড ফারাগের দ্য ট্র্যাপ, এইটা অবলম্বনে আমি নাটকটার আপাতত নাম দিয়েছি বন্দুক যুদ্ধ, খুবই এক্সপেরিমেন্টাল। আর একটা হচ্ছে দ্য ডাঙ্কি মার্কেট, আমরা নাম দিয়েছি গাধার হাট। আর 25 বছর পূর্তি উপলক্ষে একটি নাট্য উৎসব করার কথা, কিন্তু আমাদের যেহেতু খুব সীমিত, আমাদের অর্থনৈতিক ব্যাপার একটা খুব সীমিত, আপনি জানেন, তো আমরা চেষ্টা করছি বাইরের বেশ বড় দলগুলো নিয়ে একটু আউট অফ দ্য বক্স কাজ যারা করছে তাদেরকে নিয়ে একটা অক্টোবরের শেষের দিকে একটা নাট্য উৎসব করা। আচ্ছা, আপাতত এই কাজটাই করার ইচ্ছা আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে নাটকের ব্যাপারে আসলে সামগ্রিকভাবে আমি বলবো যে একটু পড়তির জায়গা চলে এসছে। অন্য অনেকগুলো কারণ আছে। হঠাৎ করে আমাদের মিডিয়া খুব এক্সপ্যান্ড করে গেছে, সেখানে একটা ডিম্যান্ড তৈরি হয়েছে অভিনেতার, টেকনিশিয়ান থেকে শুরু করে। আর ওখানে করলে তো না হলেও কিছু টাকা পয়সা পাওয়া যায়, তো ওই পেশার একটি ব্যাপার আপনার জড়িত হয়ে যায়। সেই জন্যে সেখানে সময় দেওয়ার ব্যাপারটা খুব কমে এসছে। আর একটা হলো যে আমাদের যে এই যে ঢাকা শহরের যে সোশ্যাল স্ট্রাকচার, বিশেষ করে ট্রাফিক, এখন একটা গুলশান বনানীর একজন লোক বা উত্তরের একজন দর্শক, তার পক্ষে এসে আপনার শিল্পকলা একাডেমিতে নাটক দেখা, বিশেষ করে উইকডেজে, এটা একেবারেই একেবারেই অসম্ভব। এবং সেই জন্য একটা দাবি কিন্তু উঠেছে যে বিভিন্ন জায়গায় থিয়েটার, এটাই সবচেয়ে বড় দরকার। যেমন গুলশান বনানীর দিকে অবশ্যই একটা বড় ধরনের একটা থিয়েটার হতে পারে। চলে আসি, টেলিভিশনে আপনি অনেক কাজ করেছেন, আপনার প্রিয় কিছু কাজের কথা বলবেন কি, ভালো লেগেছে? আমার টেলিভিশন নাটকে সত্যি কথা বলতে কি মোর্শেদ ভাই, সবসময় খুব একটা কষ্টের জায়গা আছে। মানে টেলিভিশনে আমরা এখনো পর্যন্ত পারফেকশনে পৌঁছানোর জায়গাটা খুব সীমিত হয়ে যাচ্ছে, কেননা আমাদের বাজেট কম। একটু ধরে কাজ করার যে জায়গাগুলো তৈরি হওয়া উচিত সেটা আসলে নাই। টেলিভিশন নাটকের একটা কি বলবো, একটা ভালো কাজ করার তৃষ্ণা যেন পূরণ হচ্ছে না, সেটা একটা ব্যাপার আছে। আর আমার ভালো কাজ বলতে, ভালো লাগতো বা লেগেছে তখন, সেটা বলতে আপনার ওই বাংলাদেশ টেলিভিশনে সেই সময়কার কথাই বলতে হবে। অনেকগুলো হুমায়ুন আহমেদের অনেকগুলোর কাজ করতাম, তখন স্টুডিওর ভিতরে হতো। এরপরে আপনার সংসপ্তকের মতো সিরিজ করেছি, তারপরে তথাপি লাট ভাই, যেটা আমাকে অনেক একটা জনপ্রিয় জায়গায় নিয়ে গিয়েছিল। আমি তো বাকুলিয়াতে পালাচ্ছি। হ্যাঁ শোন, ভেবে দেখলাম আপাতত বাকুলিয়াতে নিরাপদ জায়গা আনি। হ্যাঁ হ্যাঁ মেজু ভাই, চল না তুমি আর আমি একসাথে খাই। তা যাওয়া যায়, তবে একসাথে বেশি দূর যাওয়া যাবে না। কেন? ফুলবাড়ি স্টেশন, হ্যাঁ ওখানে গেলেই না আমার হাতে হাত করা পড়বে। সেটা করে মোটামুটি ভাবে একটা তৃপ্তির জায়গা হয়তো বা হতে পারে। ইদানিং কালে আমাদের এখানে অনেক মেকার আছেন, পুরো ফরম্যাটটা আমাদের একটু সিনেম্যাটিক হয়ে গেছে। স্টুডিওতে যেমন ধরেন 3 ক্যামেরা কাজ হতো, এখন 1 ক্যামেরায় অনেক নড়ে যায়, লং শট নেয়, ক্লোজ আপ, মিড শট, 2 শট, এইভাবেই হচ্ছে। তো সেখানে বেশ বড় বড় বেশ মেকার যারা বেশ নতুন ভাবনা নিয়ে আসছে, সেটা অনেকটাই ছোট গল্পের আদলে আমি বলবো। মানে ওই ধরনের কিন্তু চমৎকার চমৎকার ভাবনা। এবং আমি খুব সৌভাগ্যবান যে এই দেশের যারা নতুন প্রজন্ম, যারা নতুন ভাবনা নিয়ে আসছে, তারা অনেকেই তাদের নাটকে আমাকে গ্রহণ করেন। কিন্তু আমি কিন্তু সিরিজ খুব কম করি, ধারাবাহিক নাটকটা অতটা আমি ঠিক আনন্দ পাই না, কেননা চরিত্রের যে উত্থান এবং একটা ধরনের যে কমপ্লিটনেস থাকা উচিত, সেটা ওখানে খুব অনুপস্থিত। একটা জিনিস টেনে নিয়ে যাওয়া হয়, সেই কারণে আমার বেশি করা হয় আসলে একক নাটকগুলো বা টেলিফিল্ম যেগুলো, ওগুলো আমি যাই হোক না কেন আমি খুবই আনন্দ পাই করে। ইদানিং করেছেন এমন দু একটা নাটকের নাম বলবেন? ইদানিং মানে গত 6 মাসে বা বছর খানেকের মধ্যে? আমি খুব খুব বৈচিত্র্যপূর্ণ নাটক করেছি, বিশেষ করে গত রোজারিতে অনেকগুলো নাটক করেছি। নামগুলো আসলে খুব মনে রাখা এখন মুশকিল, অনেক নাটক করতে হয় তো। তার মধ্যে আপনার আতর আলী মুন্সি,
আদর আলী মুন্সি নাটকটা করে বেশ মজা পেয়েছি, বেশ বেশ ভালো এবং অন্যরকম। আতর বানায়, সে তার স্ত্রী মারা গেছেন, তার স্ত্রীর কেউ খুব ভালোবাসতো, কিন্তু ভালোবাসাটা প্রকাশ করতে পারেনি, তার মধ্যে একটা কষ্টবোধ আছে। তো তার শরীরের ঘ্রাণের মতো একটি আতর সে বানাতে চায়, সেটা জন্য খোঁজে। আচ্ছা, এরকম একটা জটিলতা হয়। আর একটা মেয়ে আসে, সেও চায় এরকম করতে। এক মুহূর্তে তার কাছ থেকে সমস্ত গন্ধগুলো চলে যায়, আচ্ছা, তার কাছ থেকে আর কোনো কিছু ফেরত চলে আসে না। চমৎকার, এরকম একটা চমৎকার জায়গা তৈরি হয় শেষে দিকে। চমৎকার। একটু হুমায়ুন আহমেদের কথা শুনি। আপনি হুমায়ুন আহমেদের লেখা প্রথম নাটক আপনি করেছিলেন দিনের শেষে সম্ভবত, এবং সবশেষ হুমায়ুন আহমেদের সাথে কাজ করেছেন আপনি তার ঘেটু পুত্র কমলা ছবিতে। একটু হুমায়ুন আহমেদকে নিয়ে কিছু বলবেন, তার স্মৃতি নিয়ে কি ধরনের অভিজ্ঞতা হয়েছে তার সাথে কাজ করতে? যে আমার খুব দুঃখবোধ আছে এটা নিয়ে। আমি যখন প্রথম হুমায়ুন আহমেদ যখন ফিরে এলেন তার পিএইচডি করে আমেরিকা থেকে, তখন একটা নাটক বোধহয় করেছিলেন নওয়াজ আলী খানের সঙ্গে, দ্বিতীয় নাটক খুব সম্ভবত দিনের শেষে। এটি লেখকের ওই যে একটা ধরনের বন্ধত্ব আসে না একটা সময়, যে কিছুই এগোচ্ছে না, এরকম একটি যেটা গোলাম মোস্তফা সাহেব করেছিলেন। আমি তার ছেলের ভূমিকা, ছেলেটা খুব বোহেমিয়ান, রাতে কখন আসে ঠিক নেই, বাবা মনে করে, শ্রদ্ধা করে না। ইতিমধ্যে আমার বোনের থাকে, ওর গহনাটা ও নিয়ে আসে খালার থেকে, গহনা খুব পরিবার, আপনার যাকে বলে সংগ্রাম করে টিকে থাকতে হয়, গহনাটা চুরি হয়ে যায়। দ্যাট ওয়াজ দ্য ক্রাইসিস। তখন ফ্যামিলির গুলো, বন্ডেজ গুলো তৈরি আসে, বাবার বন্ধত্ব ছুটে যায়। তো এইটা আমার হুমায়ুন আহমেদের সঙ্গে প্রথম কাজ। তারপরে আমি আরো দুটো কাজ করেছিলাম, একটি হচ্ছে ঈশ্বর নিপুবনে, আর একটি হচ্ছে খুব সম্ভবত পুরনো গল্প। তারপরে আর অন্য সিরিজে ছিলাম বলে আমি হুমায়ুন আহমেদ সাহেবের সিরিজ করা হয়নি। অনেক পরে আমি ওই যখন কোথাও কেউ নেই, এইটাতে ওনার সঙ্গে একটু কথা হয়েছিল, বাকের ভাই করার কথা ছিল আমার, কিন্তু যে কোনো প্রকারই হোক সেটা ঠিক করা হয়নি। এইটা নিয়ে ওনার সঙ্গে আমার একটা মোটামুটি ভুল বোঝাবুঝি হয়, এক ধরনের অভিমানও থাকে। উনিও আমাকে ভুলে গেলেন, আমিও ভুলে গেলাম, এরকম। দীর্ঘদিন পরে আমি হুমায়ুন ভাইয়ের ঘেটুপুত্র কমলাতে উনি তার যে অন্যান্য যারা থাকে, তার অ্যাসিস্ট্যান্ট, তার স্ত্রীও ছিল, তো ওই ক্যারেক্টারটার জন্য আমাকে তারা মনোনয়ন করেন। হুমায়ুন ভাই বললেন যে উনি কি অভিনয় করেন, ভালো লাগে না আমার। তারপরে বললেন যে উনি কি আমার নাটক করবে, আমাকে তো উনি পছন্দ করেন না। তারপর উনি আমাকে একবার ফোন করলেন যে আপনার সঙ্গে একটা ছবি নিয়ে আলোচনা করতে চাই। তখন আমি গেলাম এবং উনি কিন্তু সরাসরি এই কথাটা আমাকে বললেন যে কি করে যেন আপনার সঙ্গে করা হয়নি, আর আপনার অভিনয় আমার ভাল লাগতো না। তো ভাল লাগতো না বলে উনি আবার ভাবলেন যে আচ্ছা, যাকে নিয়ে কাজ করছি তাকে নিয়ে যদি আমার ভালোই না লাগে তাহলে কাজ করব কি করে। তো এরকম নিরীক্ষার জন্য উনি তো এই ছবি শুরু করার আগে একটা ঈদের নাটক করলেন। নাটকের নাম হচ্ছে রুবিক্স কিউব। খুব চমৎকার একটা ভাবনা নাটক ছিল। একটা সন্ত্রাসী কোন জায়গায় পর্যন্ত টিকে থাকতে পারে, সন্ত্রাসীকে নিয়ে একজন লোক এক্সপেরিমেন্ট চালায় আর কি, তাকে শেষে একদম পাগল করে দেয়, তার নাক একদম চলে যায় আর কি। এই নাটকটা দেখে উনি খুব খুশি হলেন, আমাকে বললেন যে আমি দুঃখিত যে আমি আপনাকে বুঝি নাই, মূল্যায়ন করতে পারিনি, আপনি খুব ভালো অভিনয় করেন এবং আশা করি আমাদের কাজটা খুব সুন্দর হবে। আমরা তারপরে ঘেটুপুত্র কমলা করলাম। আপনার ঘুম তো ভাঙছে। আমি শান্তিপ্রিয় লোক, শান্তি চাই, অশান্তি চাই না। স্ত্রীলোক হইল কৈতর, ধান সিটাইলে আসে। এবং হুমায়ুন আহমেদের সঙ্গে ওই আড্ডার ওই চমৎকার মুহূর্তগুলো আসলে আমি খুব এখনো পর্যন্ত মিস করি। ওনার সঙ্গে যে আড্ডাটা তো শুধুমাত্র নাটক বা সিনেমা নিয়ে না, বিভিন্নভাবে ইতিহাস, ধর্ম, সমাজ, মানুষ, বিভিন্ন উপন্যাস, লেখকদের লেখা, আর উনি খুব পড়তেন, তো ভীষণ পড়তেন। এবং এইভাবেই হুমায়ুন আহমেদের সঙ্গে কাজ করে। কিন্তু আমার খুব দুর্ভাগ্য যে হুমায়ুন আহমেদের সঙ্গে কাজটা আমি আর শেষ কাজটা একটাই কাজ হলো, বেঁচে থাকলে হয়তো আরো অনেক কাজ করা। এবং যেটা বলছিলেন যে আসলেই অসাধারণ মানুষ উনি, মানে যেইটা ওনার মনে আসতো সেটা কিন্তু একেবারে সরাসরি বলে দিতেন, একেবারে। তাতে কে কি মাইন্ড করবে না করবে সেটা কখনোই ভেবে কিচ্ছু না, কিচ্ছু না। তার নাটকে বা চলচ্চিত্রে বা তার গল্পে আমরা কিন্তু সেই জিনিসগুলো একদম, এখানে কোনো হিপোক্রেসি নাই।
এবং মানুষকে তার দেখা ছিল বিশেষ করে মানে সেন্টিমেন্টগুলো অদ্ভুত সুন্দর। মানে আপনার যদি মনে থাকে ঘেটুপুত্র কমলার কথা, যেখানে প্রথমে শুরু হয় কালো কবুতর, জমিদার কালো কবুতর দেখতে পারে না, তারপর যে ঘেটুপুত্র আসে তার সঙ্গে কালো কবুতরের একটা বন্ধুত্ব হয়ে যায়। আমার এখনো মনে আছে, আমার খুব স্পর্শ করেছিল বিষয়টি, যে ওই ছাদ থেকে যখন পড়ে যায় ছেলেটি, তাকে ফেলে দেওয়া হয় ধাক্কা মেরে, তখন উনি এই ক্যামেরা ফোরগ্রাউন্ড থেকে একটা কালো কবুতর ছেড়ে দিলেন এবং ওই কালো কবুতরটা ওই ছেলের শরীরের উপর দিয়ে আস্তে 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 উঠে বেরিয়ে চলে গেল। খুব চমৎকার একটি আবেগের মুহূর্ত ওটাতে তৈরি হয়। এই সামাজিক অসঙ্গতি বা এই যে সমাজের যে ছোট ছোট ক্ষুদ্রতা আছে, এগুলো নিয়ে অদ্ভুতভাবে তিনি এমন অন্তর্দৃষ্টি তার। আমার শেষ ছবিটা মুক্তি পাবে খুব শিগগিরই, তার গল্প নিয়ে, অনিল বাচ্চার একদিন। আমি দেখলাম যে তার গল্পের মধ্যে যে গভীরতা এবং যেই জায়গায় তিনি পৌঁছতে পারেন খুব সাবলীলে, খুব খুব এখানেই বসি না। তো তারেক ভাই, কথা শুনছিলাম আপনার, এখন আপনার চলচ্চিত্র নিয়ে কিছু কথা শুনবো আমরা। চলচ্চিত্র নিয়ে তো আমি আগেই বলেছি যে আমার চাচা ছিলেন চলচ্চিত্রের সেই প্রথম দিককার একজন অভিনেতা। তাকে আমরা অনুসরণ করতাম, দেখতাম, ভাল লাগতো। সেই সময়কার যদি ছোটবেলাকার কথা বলি, উত্তম কুমার, সুচিত্রা সেন, সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু, এরকম বহু ছবি, দিলীপ কুমার, অশোক কুমার, এদের ছবি কিন্তু আমরা দেখি বড় হয়েছি। তখন কিন্তু পাকিস্তানে ছবি আসতো, তারপর তো 65-65 পরে এটা বন্ধ হয়ে গেল। তো তখন থেকে চলচ্চিত্রের প্রতি কি আগ্রহ আছে, যদিও আপনি আমাকে আপনার চলচ্চিত্র এখন নেননি, সেটা একটা ব্যাপার আছে। তারেক ভাই, আপনার প্রথম সুযোগটা ঘটলো মনে হয় লাল সবুজের পালা ছবি। লাল সবুজের পালা ছবি, তারপরে সালাউদ্দিন জাকির গুড্ডিতে একটা চরিত্র করলাম আমি। এরপরে করলাম কাজল আরিফিনের সুরুজ মিয়া। কিছুদিন ভাবলাম যে চলচ্চিত্রে, বাণিজ্যিক চলচ্চিত্রে আসলে ওইভাবেই একটু দেখি করা যায় না। তখন আকাঙ্ক্ষা ছিল আসলে এটা কি প্রফেশন নিয়ে করবো, পেশা হিসেবে হবে। কিন্তু সেই সময়কার চলচ্চিত্র, কমার্শিয়াল সিনেমার এর মধ্যে গিয়ে মনে হলো ঠিক আমি বোধহয় এটা পারবো না, মানে যেভাবে কাজকর্মগুলো হয়। পরে চলচ্চিত্র থেকে আস্তে আস্তে টেলিভিশনের দিকে ধরলাম। পরে আমার নিজের ব্যক্তিগত যে পেশা, সেটা হচ্ছে বিজ্ঞাপন এজেন্সি করলাম, পরবর্তীতে বিজ্ঞাপন নির্মাণের সঙ্গে ঢুকলাম। সেটাও কিন্তু চলচ্চিত্রেরই অংশ, এটা এক ধরনের চলচ্চিত্র। তারপরে আমি আবার অনেকগুলো বাণিজ্যিক ঘরানার ছবিতেও করেছি, একেবারেই চলচ্চিত্র উন্নয়ন সংস্থার কেন্দ্রিক যে ছবিগুলো, সেটার মধ্যেও করেছি। এবং আপনার সাথে কথা হলো যে শেষমেশ আমি হুমায়ুন আহমেদের ছবিও করেছি, আরো অনেকগুলো চলচ্চিত্রে পরবর্তী। আপনার বেশ কিছু মানে উল্লেখযোগ্য কিছু ছবির নাম যদি বলি, আমি লাস্ট ঠাকুর বলে একটা ছবি করেছি। লাস্ট ঠাকুর করেছিলাম, এটা হচ্ছে সাদিক। হ্যাঁ, অবশ্যই। এটা খুব আমার জন্য খুব একটা বড় আই ওপেনিং ছিল। এটা যিনি ডিরেক্টর, ইনি আসলে ন্যাশনাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, ইংল্যান্ড থেকে পাশ করা বড় ইনস্টিটিউট। মানে বেসিক্যালি ডিরেক্টর অফ ফটোগ্রাফি। তো উনি ওনার ওই ছবিটা করলেন এবং ওনার অডিশন নিয়ে আমাদেরকে এখানে সিলেক্ট করে তারপরে তার লাস্ট ঠাকুর করলেন। এবং এই ভদ্রলোক কিন্তু যথেষ্ট পরিমাণ অভিনয়টাকে একজনের কাছ থেকে আদায় করে নেওয়ার ব্যাপারে খুব খুঁটিনাটিভাবে তাকে ইনভলভ করার ব্যাপারে সাংঘাতিক মানে ব্যস্ত থাকতেন সেই হিসেবে। ঠাকুর একটা বন্ধু, চেয়ারম্যান তো একজন মুসলমান। ঠাকুরও চেয়ারম্যানকে পছন্দ করে না, চেয়ারম্যানও ঠাকুরের পছন্দ করে। একজনের লাগে আরেকজন দুশ্মন। কি ঘটতেছে দৌলতপুরে? আচ্ছা, এইসব সম্পত্তি একদিন আমাকে ছিল না মুস্তাফা? আমাকে ছিল না? হ্যাঁ, সবই আপনার ছিল। দিনকাল বদলা যাইতেছে। এটা নিয়ে আমি দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। আমি গ্রানাডা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম। সেখানে কিন্তু আমাদের, শুধু আমার একার না, যারা করেছেন সবার অভিনয় কিন্তু অত্যন্ত অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। আপনার আরেকটা চমৎকার ছবি হচ্ছে আহা, নির্ঝরের। হ্যাঁ, সুন্দর একটি ছবি। সেখানে আপনি একটা খুব চমৎকার মানে ক্যারেক্টার করেছিলেন। তারপরে দেশা দি লিডার, ভিন্ন ধরনের একটি ছবি ছিল।
একটু বলবেন কি ছবি আমি আসলে আপনি যদি আমার খেয়াল করে দেখেন তাহলে আমি একটু বৈচিত্র্য পিয়াসী, এক ধরনের চরিত্র অভিনয় করতে আমার ঠিক খুব মজা পাই না আর কি। আমি টেলিভিশন নাটকেও কিন্তু খুব বিভিন্ন ধরনের চরিত্র করেছি, চরিত্র নির্মাণ করার চেষ্টা করেছি বিভিন্নভাবে, বলে একটু অন্যরকম ভাবনা, একটু লয়টা ছন্দটা একটু আলাদা। যেটা কল্পনা করছিলাম যে আতর আলী মুন্সি, ওই চরিত্রটা পরবর্তী ক্ষেত্রে আমি দেখলাম যে আমাদের এখানে নন বেঙ্গলি বা বিহারিরা এই জাতীয় কাজের মধ্যে ছিল। চরিত্রটা করতে গিয়ে আমি ওই একটু বাংলা একটু উর্দু ভাষার মাঝখান দিয়ে একটু অন্য রিদমে একটা চরিত্র করার চেষ্টা করেছিলাম, সেটা বেশ ভালোই লেগেছিল মানুষের জন্য। আর আমার বলার আছে কি, চলচ্চিত্র যদি স্ট্রং না হয়, শক্ত না হয়, তাহলে অন্যান্য জায়গাগুলো খুব পড়ে যাবে বলে আমার মনে হয়। সেখানে আমাদের সর্বতভাবে চেষ্টা করা উচিত বাংলাদেশের চলচ্চিত্র যাতে করে আরো 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 সমৃদ্ধ হয়ে ওঠে ভাবনায়, নির্মাণে। তাহলে টেলিভিশনটাও পাশাপাশি স্ট্রং হবে বলে আমার কাছে মনে হয়। সেটা একটা তো আর কোনো ছবিকে আপনার মানে বিশেষভাবে ভালো লাগা চরিত্রের? জাগো ছবিতে আপনি অভিনয় করেছেন, জাগত ছবিতে করেছিলাম, তারপরে আর এইগুলো জাগো করার সময় খুব আনন্দ হয়েছে, মজা পেয়েছি। দেশের জন্য খেলা একটা বিশাল বিশাল বড় ব্যাপার। জাগেরো দূর ঘুম ঘুম চোখ নেই আধারে শুধু আলো, আলোর ডান প্রাণ জাগালো, নেই আধারে শুধু আলো, আলোর ডান প্রাণ জাগালো, এ আকাশ শুধু এসে মালা। আমি এটা বিশ্বাস করি চলচ্চিত্রের ক্ষেত্রে যে ইনভলভমেন্টটা খুব দরকার, ওই চরিত্রের মধ্যে বসবাস করাটা, ওইটাকে বিশ্বাস করা। আপনি তো নিজেই অনেক বড় মেকার, আপনি জানেন যে চলচ্চিত্র যত বেশি বিশ্বাসযোগ্য হয় অভিনয়ের দিক থেকে, যত বেশি স্বাভাবিক হয়, তত বেশি মানুষের হৃদয়ের মধ্যে ইয়ে করে। তো সেই হিসেবে অনেকগুলো ভালো ছবি দেওয়ার সুযোগ পেয়েছি। আই এম কোয়াইট ফরচুনেট, লাকি। শুধু আপনার চলচ্চিত্র করা হলো না আর কি। তো তার মধ্যে হ্যাঁ, লাল সবুজের পালা, গুড্ডি, সুরজ মিয়া, পরবর্তী ক্ষেত্রে আহা, লাস্ট ঠাকুর, দেশা দ্য লিডার, এরকম অনেকগুলো ছবিতেই আমার কাজ করতে খুব আনন্দ হয়েছে। তো আপনার ব্যক্তিগত জীবনে তো আপনি নিমা রহমান আপনার স্ত্রী, তিনিও একজন গুণী হ্যাঁ, শিল্পী, এবং আপনাদের একটি মাত্র সন্তান। আমাদের একটি মাত্র সন্তান। আপনার ছেলের নাম? ওর নাম, ডাক নাম হচ্ছে দীপ্র। আর আমরা যেভাবে পরিচিত হতে চাই সেটা হচ্ছে আরিক। আরিক, আরিক আনাম খান। আরিক আনাম। যদি এটা নিয়ে তার খুব আপত্তি আছে এখন। বলে কেন এর নামটা রাখলে? তারিখের সঙ্গে খুব বেশি মিলে যায়, সবাই আমাকে মনে করে এটা তারিক আনামেরই কিছু একটা নিজস্ব আইডেন্টিটিতে বাঁচতে চায়। বাট হি ইজ হাইলি ইন্টারেস্টেড অ্যাবাউট ফিল্ম। ফিল্ম নিয়ে পড়াশোনা করার খুব ইচ্ছা, বাইরে যাওয়ার ইচ্ছা। তো ভবিষ্যতে আপনার আরো কি কিছু করার ইচ্ছা আছে, বা আপনার যদি এইভাবে বলি যে আপনার কোনো অতৃপ্তি আছে কিনা শিল্পী হিসেবে? অতৃপ্তির জায়গাটা তো প্রবল। আমার বারবার মনে হচ্ছে টেলিভিশন নাটক বা দেখার পরে ভুলগুলো খুব চোখে পড়ে বেশি। আমরা যে জায়গাটা আর একটু ডিটেল আর একটু অন্যরকম ভাবে করতে পারতাম, সেই অতৃপ্তির জায়গাটা থেকেই যাবে। আমার অতৃপ্তির জায়গা এখন বড় মনে হয় যে বাংলাদেশে যদি নাটক করে পেশাদার হিসেবে মঞ্চের কাজটাকে নিয়ে কেউ করতে পারতো, আমরা করতে পারতাম, খুব ভালো হতো। আমার নিজস্ব স্টুডিও করা, যেখানে একেবারেই আমি আমার মতো নিরীক্ষাধর্মী নাটকগুলো করব, সেটা একটা আকাঙ্ক্ষা জায়গা সবসময় আছে। প্রফেশনাল থিয়েটার কোম্পানি করার খুব ইচ্ছা। টেলিভিশন নাটক থেকে আমার আসলে চলচ্চিত্র তৈরি করার একটা, নির্মাণ করার একটা আকাঙ্ক্ষা অনেকদিন ধরে আছে। সব মিলিয়ে একটু সাহসের জায়গাটা একটু কমতি আছে। মনে হয় কি বানাবো, কি চলবে কিনা। কেন এখন আসলে ওই টিপিক্যাল আর্ট ফিল্ম, কমার্শিয়াল ফিল্মকে আলাদা করার সেই সময়টা এখন নাই। এখন দুটো খুব প্যারালালি চলা উচিত। ভালো ছবি আবার পপুলার ছবি। খুব কষ্টকর বাংলাদেশে, কিন্তু আমার মনে হয় যে সেই চিন্তার সুবাতাস বাংলাদেশে আসলে বইতে শুরু করেছে। অনেক তরুণ আসছেন যারা চলচ্চিত্রই বানাতে চান। যদি একটু হলটলগুলো ঠিকঠাক হয়, সামাজিক অবস্থা যদি ঠিক হয়, তো বাংলাদেশের চলচ্চিত্র খুব ভালো করবে, আমার দৃঢ় বিশ্বাস। তো ধন্যবাদ তারিক ভাই, আপনার সাথে কিছুটা সময় কাটানো গেল।
আমাদের দর্শকরা কিছু হয়তো জানার সুযোগ পেল আপনার কাছ থেকে। আপনার কোনো কথাই তো শুনলাম না, আপনার চলচ্চিত্রের ভাবনা, আপনার দেখা নাটক, বাংলাদেশের অভিনয়, আপনি ছোট্ট করে আমাকে মূল্যায়ন করেন দেখি। যদি খারাপ বলতে ইচ্ছে করে বলেন, কোনো অসুবিধা নেই। আমি আপনার, সত্যি করে বলতে গেলে আমি আপনার ভীষণ একজন ভক্ত। আপনার অভিনয়ের আমি খুবই ভক্ত, এবং আমি কয়েকবার কিন্তু আমার চেষ্টা ছিল যে আপনাকে নিয়ে কাজ করার, হয়ে ওঠেনি। এবং নিশ্চয়ই আমি আগামীতে যদি আপনাকে নিয়ে কাজ করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। হ্যাঁ, তবে এটা একেবারেই সরল স্বীকারোক্তি আমার যে আপনি আমার একজন অত্যন্ত প্রিয় অভিনেতা। ধন্যবাদ তারেক ভাই, আজকে কিছু কথা বলা গেল আপনার সাথে। আমাদের দর্শকরা নিশ্চয়ই আনন্দ পেয়েছেন। প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করছি আমাদের বিশেষ সম্পাদকীয়। আগামীতে আবারও